কি নাম ওর দেখছি, মানে এর আগে দেখেছিলাম একটা গান। এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি, এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। তা এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা, সেটাও তারা মনে করতে পারেন। সব নমস্কার, দণ্ডবত। আমি মনীন্দ্র বর্মন, উত্তরের মনীন্দ্র। আমি রাজবংশী ঘরের ছেলে, ভাওয়াইয়া গান গাই ও অন্যান্য লোকসঙ্গীতও গাই। ইদানিং সময়ে আমার রচিত কিছু গান সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল। অনেক মানুষের ভালোবাসা, আশীর্বাদ আমি পেয়ে যাচ্ছি। ঘটনা হয়েছে, আমি যে লাস্ট গানটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছি, সেজন্য আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন। মানে আমার বলতেও হাসি পায়, ল্যাম্পপোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন ওনার ছেলে পেলেদেরকে দিয়ে। ভাবুন, উনি আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, তার মুখের ভাষা। এর আগে রাজবংশীদেরকে হাঁটুয়া ভাঙার নিদান দিয়েছিলেন, যে হাঁটুয়া ভেঙে দেবে। ভাবুন, উনি একজন নেতা, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। ভাবতেও অবাক লাগে যে ওনারা কি সংবিধান সম্বন্ধে কিছু জানে, নাকি ওনাদের রাজনৈতিক সংস্কৃতি এটাই শিখায়, গুন্ডাগিরি শিখায়। গুন্ডাগিরি করো, রাজনীতি করো, এটাই সিস্টেম, রাজনীতির এটাই সিস্টেম। যাই হোক, আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে। কারণ অন্যান্য ছেলেদেরকে আর ব্যবহার করবেন না। এমনিতেই যুব সমাজের সর্বনাশটা করে রেখে দিয়েছেন, আর করবেন না। যুব সমাজ এমনিতেই ধ্বংসের পথে, আপনারা মেরে ফেলেছেন। এই যে হাজার হাজার চাকরি চুরি, কি অবস্থা! এরপরে আবার দু চারটা ছেলেকে দিয়ে আমাকে পিটাবেন, তারা তো বেচারা কেস খাবে। হ্যাঁ, তো ওদের জীবনগুলো আবার বরবাদ হবে, কেরিয়ারটা নষ্ট হবে। তার চেয়ে বরং আপনি আমার বাড়িতে আসুন, আমি ইনভাইট জানাচ্ছি আপনাকে। আমার বাড়ির সামনে ল্যাম্পপোস্ট আছে, এবং পিটানোর জন্য যদি কিছু নিয়ে আসুন তো নিয়ে আসবেন বাড়ির থেকে, নালে আমি আপনাকে বন্দোবস্ত করে দেবো আমাকে পিটানোর জন্য। আমাকে বাঁধুন আর পেটান, দেখি আপনি কীরকম পেটাতে পারেন আমাকে। আর যদি তা না পারেন, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি শেখার জন্য আমার কাছে আসুন, আমি আপনাকে শেখাবো রাজনীতিতে বিরোধী পক্ষ বা রানিং পার্টি কীভাবে কথা বলতে হয়। আমি আপনাকে রাজনৈতিক পাঠ শেখাতে চাই, আপনাকে ভাষা শেখাতে চাই, কিভাবে কথা বলতে হয়। কোনো কিছুর বিরোধিতা করলে তাকে পিটাতে হবে, ল্যাম্পপোস্টে বেঁধে এ সমস্ত কথা বলতে হয় নাকি? আপনার কাছ থেকে মানুষ কি শিখবে? ভবিষ্যৎ প্রজন্মে যে ছেলেপেলেরা রাজনীতি করবে তাদের কাছ থেকে তারা আপনার কাছ থেকে কি শিখবে? ধরো, মারো, কাটো, পিটাও, এসব শিখবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থাটা আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন, মানে মার কাটারি, রক্তপাত ছাড়া কোনো কথা নেই। শুধরে যান মশাই, শুধরে যান। বয়স তো কম হলো না, বাপের দয়ে এই রাজনীতিতে এসেছেন। ও ভালো কথা, এই রাজনীতি করতে গিয়ে আপনি আপনার বাপকেও চোর বলেছিলেন না? আপনি তো আপনার বাবাকেও চোর বলেছিলেন। তো আর কত, বয়স হয়েছে, এবার শুধরান, ভালো থাকার চেষ্টা করুন, ভালোভাবে কথা বলা শিখুন, তাহলে মানুষ আপনার সাথে থাকবে। নইলে সামনের দিনে ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে। ধন্যবাদ আমার শ্রোতা বন্ধুদেরকে, আপনারা আমাকে সাপোর্ট দিন এবং আমার এই উচিত কথার গানগুলোকে দিকে দিকে ছড়িয়ে দিন, আর এদের আসল রূপটাকে
মানুষের সামনে মানুষ যাতে জানতে পারে, শুনতে পারে, সেজন্য সাহায্য করুন। গানটাকে শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। এদের আসল রূপটা মানুষের সামনে আসা খুব জরুরি। ধন্যবাদ, নমস্কার, দণ্ডবোধ। আবার গান লিখব, আবার গান গাইব চাচা ছলায়। বন্ধুরা উদয়ন গুহ উনি এখন ওনাকে হুঁশিয়ারি দিচ্ছে, ওনাকে ভয় দেখাচ্ছে। গাছে বেঁধে, ল্যাম্প পোস্টে বেঁধে বেধড়ক মারবে ওনার ছেলেবেলে দিয়ে। আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা কি এখনও 1976 আছি? আমরা কি এখনও 1990 আছি? আমরা এখন 1900 সালে আছি নাকি? আমরা বিংশ শতাব্দীতে আছি। এখন এমন একটা সময় গাছে বাঁধা ওই কথা বললেই তুমি গ্যারেজ হয়ে যাবে, মানে গাছে বাঁধার কথা বললে এবার দেখেছো ওই গাছে বেঁধে উনি যে ল্যাম্প পোস্টে যে গাছে বেঁধে উনি ল্যাম্প পোস্টে তাকে মারবে, তার ছেলেবেলে দিয়ে মারাবে। তো দেখেছো এই কথাতেই কিন্তু ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে। আর উনি বলছে গাছে বেঁধে মারবে, সেইটাতে ওনার উপর কোনো স্টেপ হবে না। আরে ভাই এখন গালাগালি দিয়ে কেউ পার পায় না আর নেতারা, আর এখন গাছে বেঁধে মারবে উনি কোনো পার পায় না। ওনাকে দল ওনাকে বহিষ্কার করে দেবে, নিজের দলে ওনাকে বহিষ্কার করে দেবে। মানে ভাবতে পারছো? আর এখন ওনারা ভাবছে যে আমরা আগে যেমন পার্টি করেছি, মানে ওই গায়ক উনি তো বললো, রাজবংশী গায়ক উনি তো বললো বাবার হাত ধরে পার্টিতে আসা, বাবার জায়গাটাই দখল করেছে কোনোরকমভাবে। এরকম প্রচুর আছে যে যাদের ক্ষমতা নেই একটু, তারা বাবার জায়গা থাকে, বাবার জায়গা থেকে এই পার্টিতে ঢুকে যায়, কোনো ওই পার্টিটা করে তাদের সংসারটা চলে, এরকম প্রচুর লোক আছে। তো ব্যাপারটা হলো যে সে একটা গান করেছে, তার মতামত রেখেছে, গানের মধ্যে দিয়ে তার মতামত রেখেছে। আর ওটা তার মতামত না, এটা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মানুষের মতামত ওই গানের মধ্যে আছে। তো ইনি বলছে যে তাকে নাকি গাছে বেঁধে ল্যাম্পপোস্টে বেঁধে মারবে। আমরা কি গণতন্ত্রের দেশে বাস করি না? আমরা কি অগণতন্ত্র দেশে বাস করি? উনি গানে তো ঠিকই বলছে রোহিঙ্গা বাংলাদেশি এখানে এসে তারা থাকবে কেন? রোহিঙ্গা বাংলাদেশি এখানে এসে থাকবে, এইখানে ছেলেবেলে লোকজনের কাজকর্ম খাবে, তারা এখানে এসে দ্রুত বংশ বিস্তার করবে, কোনো ব্যাপার না। রোহিঙ্গাদের জায়গা এটা, রোহিঙ্গা মানে এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া হলো এমন একটা জায়গা, এখানে হিন্দু মুসলিম একসঙ্গে থাকবে, সত্যি কথা। তো রোহিঙ্গারা আবার কোত্থেকে আসলো? শুধুই কি ভোট ব্যাংকের খেলার জন্য রোহিঙ্গাদের রাখার প্ল্যান ইন্ডিয়াতে? যেমন আসামের রোহিঙ্গা তাড়িয়েছে, দিল্লির রোহিঙ্গা তাড়িয়েছে, বা মুম্বাইয়ের রোহিঙ্গা তাড়িয়েছে। মানে সরকার থেকে ক্ষমতায় আমরা যাবো না, রোহিঙ্গাগুলো চলে আসলে 1 লাখ 2 লাখ রোহিঙ্গা চলে আসলে 2 লাখ ভোট আমাদের হয়ে গেল। মানে মনে করো রোহিঙ্গা এখানে থাকতে দাও মানে ওদের ভোট, মানে ওদেরকে ভোট দেবে। রোহিঙ্গা এখানে থাকতে দেওয়া মানে এই উদয়ন গুহকে ভোট দেবে, ঠিক আছে? ওই জন্যই কি রোহিঙ্গার সাপোর্টে এনাই সাপোর্ট গাইতে চাইছে এরা, যে গান গাইছে তাকে জন্য কি ভয় দেখানোর কোনো রকম ভয় দেখানোর চেষ্টা। আমার তো তাই মনে হচ্ছে বন্ধুরা, এখনও আমরা 1976 সালে বাস করছি, যে যেখানে যা ইচ্ছা করে যাবে। তো কোনো রকম মিডিয়া হবে না, কোনো রকম সোশ্যাল মিডিয়া হবে না, কিচ্ছু হবে না, কেউ জানতেও পারবে না। ফোন করে হুমকি টুমকি দিয়ে দেবো, সোশ্যাল মিডিয়া হবে না, কিছু জানতেও পারবে না। এখন এমন একটা সময়, এখন হুমকি দিলে এখনই সারা বিশ্বের লোক জানে যাবে, এখন হুমকি দিলে এখনই সেকেন্ডের মাথায় সারা বিশ্বের লোক জেনে যাবে। আর ওনারা এখনও যদিও ওনার দোষ দিলে আপনি, ওনার বয়সটা কত দেখতে হবে, ওনার মেন্টালিটি এখনও সেই 1990 পড়ে আছে, 1980 85 86-তে ওনার মেন্টালিটি পড়ে আছে, ওনার দোষ দিয়ে লাভ নেই। ওনারা এখনও সেই সময় ওনাদের ইয়াং এজের কথা ভাবছে, যে সেই সময় আমরা যা ইচ্ছা করে গেছি, এখন আমরা তাই যা ইচ্ছা করবো। মানে এরকম নেতারা ভাবো, এরা এরকম মুখ দিয়ে বলছে, তাহলে এরকম কত লোককে এরকম মেরেছে, এরকম নিদান এরা এখন মুখে দিচ্ছে, এরা টুকটাক এর আগে মেরেছে অনেকেই। না মারলে এত সাহস ওনাদের আসে কীভাবে? এই যে অনুব্রত মণ্ডল কয়েকদিন আগে যে কেসটা করলো, উনি নিজে কি ভাবতে পেরেছে যে বিষয়টা ভাইরাল হয়ে যাবে? ভাইরাল হয়ে যাওয়ার পরে এখন উনি দেখো ওনার কত কিছু হয়ে গেল, থানা পুলিশ হয়ে যে দল বহিষ্কার কত কিছু হয়ে গেল, ওনার মধ্যে একটা হিচিপিচি হয়ে গেল। উনিও আমার মনে হয় না যে উনি পরবর্তীকালে কোনো পুলিশকর্মীকে আর এই গালাগালি দেবে। দেখো ভয় সবারও আছে, এই ক্ষমতা না থাকলে জিরো। আমরাও যেমন জিরো, এরাও জিরো। আর ক্ষমতা থাকলে এরা একটু হিরো, কারণ এদের সঙ্গে সরকার আছে, এদের সঙ্গে পুলিশ আছে, তাই বড় বড় বাতেলা আছে। যখন সরকার ছুঁড়ে ফেলে দেবে তখন জিরো, মানে আমাদের থেকেও বেশি জিরো হয়ে যাবে তখন। এদের কোনো দাম নেই সমাজে, থাকবে না তখন। কি অবস্থা হবে এটা, মানে এদের ভাবা উচিত একটু। এই যে উত্তরের মনীন্দ্র বর্মন রাজবংশী পরিবারের ছেলে, ওনাকে উদয়ন গুহ বলছে ওনাকে মারবে। তো উনি বলছে ঠিক আছে, আপনি মারবেন, আমার বাড়ি চলে আসুন, যদি আপনার লাঠি সাঠি থাকে সেটা নিয়ে আসুন, আর যদি আপনার লাঠি সাঠি না থাকে তাহলে আপনি এক কাজ করুন, আপনি ডাইরেক্ট আমার বাড়ি চলে আসুন, আমি আপনাকে দেবো, আমি আপনাকে লাঠির ব্যবস্থা করবো। আর আমার ঘরের ঠিক সামনে একটা ল্যাম্প পোস্ট আছে, ওইখানে আমি নিজে বাঁধবো, আপনি আমাকে এসে মারবেন। আর যদি আপনি সেটা না পারেন তাহলে আপনি এক কাজ করুন, আপনি আমার কাছে ডাইরেক্ট চলে আসুন, আপনাকে আমি পার্টি করা শেখাবো, বিরোধী দলের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, নিজের দলের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, বিরোধী পক্ষকে কীভাবে সম্মান করতে হয় শেখাবো।
সত্যি এরকম গণ্ডমূর্খ প্রচুর সব দলেতেই আছে যারা পার্টির কীট পতঙ্গ বলা যায়, ঠিক আছে, এরকম আছে যারা পার্টির ভাবমূর্তি নষ্ট করে, পার্টি এমনিতেই একটু খারাপ জায়গাতে যাচ্ছে, তারপরে এরকম লোক কিছু কিছু মন্তব্য করে, ওরা ভাবে যে আমরা যা ইচ্ছা তাই করবো, কিচ্ছু হবে না আমাদের। এদের এইরকম লোকদের জন্য পার্টির আরও ভাবমূর্তি নষ্ট হয়, পার্টির সাপোর্টার আরও বেশি কমে যায়, এরকম কিছু ভাবমূর্তির লোকের জন্য। তবে দেখো সব পার্টিতেই ভালো মন্দ লোক থাকে, যেমন বিজেপিতেও আছে, তেমন তৃণমূলে আছে, সিপিএমের কথা বাদ দাও, কংগ্রেসও আছে, এরকম অনেক পার্টিতেই আছে, সব পার্টিতেই কিন্তু ভালো মন্দ লোক সব পার্টিতেই থাকে। উনি গানে তো ওনার প্রতিবাদটা জানিয়েছে, আবার উনি এই বক্তব্য দিয়ে উদাহরণ গুহকে একটা নিশানা করে উনি আবার একটা প্রতিবাদ জানিয়েছে। উনি চাইলে গানের মাধ্যমে উদাহরণ গুহকে আবার একটা মানে ওনার রিপিট ব্যাকটা করতে পারতো, গানের মাধ্যমে উদাহরণ গুহকে ওনার যে বক্তব্য, ওনার উদাহরণ গুহ যে কথা বলেছে সেটা গানের মাধ্যমে ওনাকে রিপ্লাই দিলে হয়তো ভালো হতো, আমরাও একটু মজা পেতাম। বাট এখানে দেখো, এখানে উনি কী করেছে, উনি একদম বলেছে আমি রাজবংশী পরিবারের ছেলে, আমার প্রণাম নেবেন, ব্লা ব্লা অনেক কথা বলেছে, নিশ্চয়ই তোমরা শুনেছো। মানে ভদ্র ভাষায় একদম, এটাকে বলো ভদ্রতা, এটাকে বলে ভদ্রতায় প্রোটেস্ট করা, ভদ্রতায় উপরে প্রোটেস্ট করা, ভদ্র মানুষের প্রোটেস্ট করা যেটাকে বলে। আর উদাহরণগুলো যেটা করেছে সেটা তোমরাই লেখো, ওটা কী মানুষের প্রোটেস্ট হয়। ভদ্র অভদ্রের মধ্যে এই জিনিসগুলোই পাওয়া যায়, যেটা হাসি মুখে ভদ্রভাবেই প্রোটেস্ট করা যায়। এই যেমন এই উদাহরণ এই রাজবংশী পরিবারের এই গায়ক দাদা করেছে, যেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু উদাহরণ করে এই গানটা শুনে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। কারণ উনি বলছে ওনার ছেলেবেলে যে এরপরে ওনাকে মারবে, মানে উনি বলছে মমতা ব্যানার্জির নামে গালিগালাজ দিয়ে নাকি গান করেছে। এখানে গালিগালাজটা কোথায় আমি কিন্তু খুঁজে পাইনি, গালিগালাজটা কোথায়, বলছে গালিগালাজ দিয়ে এইভাবে গান করেছে। আগে উনি গান বানিয়েছে সেটা ওনার লোকগীতি ছিল, বাট এখন উনি যে গালিগালাজ দিয়ে গানটা বানিয়েছে এটা উনি কেন করলো, বা এরপরে যদি ওনাকে আমার ছেলেবেলেরা গিয়ে যদি মারে তাহলে সেটাও আমাদের ছেলেবেলেরা ভালো করেছে, বেশ করেছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু উনি ওনার জবাব, উনি কিন্তু রিপ্লাইটা করেছে। নিশ্চয়ই তোমরা ভিডিওটা শুনেছো বা দেখেছো। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 200 লাইক আর 100 কমেন্ট করে তোমরা আমাদের পাশেই থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।